মাত্র 6 মাসের মাথায় দ্বিতীয় মুক্ত বাণিজ্য চুক্তির পথে বাংলাদেশ। মঙ্গলবার ঢাকায় সই হতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার সাথে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ, যার মাধ্যমে আমদানি রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা ছাড়াও থাকছে বিনিয়োগ, প্রযুক্তি সহায়তা ও বন্দর ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানোর সম্ভাবনা। ফলে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা, তবে পরামর্শ দিচ্ছেন স্বার্থবিরোধী কিছু না করার। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। ৫.৫ দশকে দেশের ব্যবসা, বিনিয়োগ ও উৎপাদন খাত বিস্তৃত হলেও সমান্তরালে বাড়েনি আন্তর্জাতিক বাণিজ্যে নিজেদের সম্পৃক্ততা। ফলে এখনও রপ্তানি বাড়াতে সতর্ক থাকতে হয় গন্তব্য দেশগুলোর নীতিমালার উপর। কয়েক বছর ধরেই এলডিসি উত্তরণ সামনে রেখে চিন্তা বাড়ছে উদ্যোক্তাদের, যে কারণে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য চুক্তি করা হয় জাপানের সাথে, যাতে জাপানের বাজারে তৈরি হয়েছে প্রায় ৭,৫০০ পণ্যের শতভাগ শুল্কমুক্ত প্রবেশাধিকার। বিপরীতে বিশেষ সুবিধা দেয়া হয় জাপানকেও। আর এবার সেই ধারাবাহিকতায় সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি হতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার সাথে, যা হবে বাংলাদেশের জন্য দ্বিতীয় মুক্ত বাণিজ্য চুক্তি। দক্ষিণ কোরিয়া গ্লোবালি তার সিলিকন, সেমিকন্ডাক্টর, 5G টেকনোলজিস, এই ধরনের প্রযুক্তির জন্য বিখ্যাত। সুতরাং এই ধরনের টেকনোলজিগুলোতে যদি বাংলাদেশে তারা বিনিয়োগের জন্য উৎসাহিত হয়, 5G টেকনোলজিস, টেলিকমের ক্ষেত্রে অথবা সেমিকন্ডাক্টরের মতো টেকনোলজিগুলো যদি এখানে অ্যাসেম্বলিং বা প্রসেসিংয়ের একটা সুযোগ তৈরি করে দেয় কোরিয়া, সেটা আমাদের জন্য একটা বড় সুযোগ হবে। বাংলাদেশ যদি এফটিএ করে মানে জাপানের সাথে, কোরিয়ার সাথে, মানে এগুলো একটা বড় ধাপ আমাদের বাণিজ্যে, আন্তর্জাতিক বাণিজ্যে এগুলো বড় ধাপ, কিন্তু বাংলাদেশ প্রস্তুত নয়। চুক্তির আওতায় তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, ঔষধ, পাট ও পাটজাত পণ্য সহ বিভিন্ন রপ্তানি পণ্যে দক্ষিণ কোরিয়ার বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ, যা বহাল থাকবে এলডিসি থেকে উত্তরণের পরও। এছাড়া বাংলাদেশে বাড়বে কোরিয়ান বিনিয়োগ, থাকবে প্রযুক্তি সহায়তা, শুল্কায়ন প্রক্রিয়া সহজ ও বন্দরে দ্রুত পণ্য খালাস সহ নানা বিষয়। এতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। সবচেয়ে বড় প্রায়োরিটি হয়ে গেছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা। ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ওই ইপিএ করে লাভ হবে না, ওদের সাথে একদম ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে হবে। এখন এই যে আমেরিকার সাথে যে একটা ইউএস বাংলাদেশ যে রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট হয়ে গেছে, এই ট্রেড, এই আরটিএটাতে কিন্তু আমেরিকার সাথে যা ট্রেড হচ্ছে এগুলো সব শূন্য হয়ে যাবে। সো এটা যদি বাংলাদেশ করতে পারে, যদি এই এগ্রিমেন্টে রাজি হয়, তাহলে তো বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে পারবে। অন্যান্য দেশের সাথে, জাপান আর কোরিয়ার সাথে যেটা সিপিএ করেছে ওটাকেও এফটিএ করে ফেলতে পারে। আমরা যেমন মার্কেট অ্যাক্সেস চাই, একইভাবে এই উন্নত দেশগুলো বা উন্নয়নশীল দেশগুলো আমাদের বাজারে তার পণ্যের মার্কেট অ্যাক্সেস চাইবে। সুতরাং আমরা কোন ধরনের পণ্যের মার্কেট অ্যাক্সেস দিচ্ছি এবং সেটা আমাদের বাজারের জন্য সহায়ক কিনা, বা সেটা আমাদের ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা তাদের জন্য সহায়ক কিনা, বা সামগ্রিকভাবে বাজারের জন্য সহায়ক, সেটা যেন সরকার সচেতন থাকেন। বর্তমানে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার বাণিজ্যের পরিমাণ $139 কোটি, যাতে আমদানির পাল্লাই ভারী। এই দুই দেশের বাইরে নেপালের সাথেও চলছে আলোচনা। তালিকায় আছে ইউরোপীয় ইউনিয়ন। মইনুল হাসান, ৭১, ঢাকা। নিষিদ্ধের ভিন্ন নামে অস্থিরতা তৈরির চেষ্টা করছে মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সিগুলো, যাদের মাধ্যমে সে দেশে গিয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেক বাংলাদেশি। বিশ্লেষকরা বলছেন, কর্মী প্রেরণ চূড়ান্ত না হওয়ার আগেই এমন অপতৎপরতা রুখতে কঠোর হতে হবে সরকারকে। আর নতুন করে কর্মী পাঠানোর ক্ষেত্রে এজেন্সিগুলোকে রাখতে হবে রাজনৈতিক প্রভাবমুক্ত। রাকিব আল জাবেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান মিম। ঐতিহাসিকভাবেই বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার মালয়েশিয়া, যেখানে কর্মরত প্রবাসী শ্রমিকদের 1/3 বেশি আবার বাংলাদেশি। নানা অনিয়ম আর জটিলতায় বছর দুয়েকের বেশি সময় ধরে দেশটির বাজারে কর্মী পাঠানো বন্ধ রয়েছে বাংলাদেশের জন্য, যা পুনরায় চালু করতে আলোচনায় গিয়েছে বহুদূর। যদিও প্রধানমন্ত্রী ও উচ্চ পর্যায়ের বৈঠকের পর যা এখনও চূড়ান্ত হয়নি। আনুষ্ঠানিক ঘোষণা নেই সেদেশ থেকেও, তবে এরই মধ্যেই নানাভাবে সক্রিয় হয়ে উঠেছে পুরনো চক্র। চলতি মাসে মালয়েশিয়ায় শ্রমবাজার নিয়ে গঠিত চক্রে যুক্ত থাকার অভিযোগে আওয়ামী লীগের 4 সাবেক সংসদ সদস্য সহ মোট 49টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সরকার। এদের মাধ্যমে মালয়েশিয়া পাড়ি জমিয়ে বিপাকে পড়েছেন কয়েক হাজার বাংলাদেশি, যারা পুলিশ ও আইনি বাধায় পালিয়ে বেড়াচ্ছেন প্রতিনিয়ত। এখন বৈধ অবৈধ কোনো কিছু দেখতে চায় না,
কার কাগজ আছে কার কাগজ নেই, যারা বৈধ আছে অবৈধ আছে সবাইকে ধরছে। ইমিগ্রেশন পুলিশ ওনাদের পিছু নিয়ে ওদেরকে ধাওয়া দিয়ে গ্রেপ্তার করতে দেখলাম আমি। তো এটা নিয়ে একটা আতঙ্ক সৃষ্টি হয়। সবার একটু সতর্ক হওয়া উচিত, স্পেশালি কাগজপত্রের ক্ষেত্রে আমাদের যাদের আন্ডারে ভিসা তাদের সাথে যোগাযোগ রাখা উচিত। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় লাইসেন্স বাতিল করার পরও ভিন্ন নামে প্রতারণায় জড়ানোর চেষ্টা করছে অনেক এজেন্সি বলে অভিযোগ খোদ বায়রার। তাই বিরাট এই বাজার বাঁচাতে কেবল প্রজ্ঞাপন দিয়ে নিষিদ্ধ না করে আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন এই ব্যবসায়ী নেতা। যে মালয়েশিয়া শ্রম বাজারটা বাংলাদেশের জন্য বারবারই সমস্যা হচ্ছে, বারবারই সিন্ডিকেটের কবলে পড়ছে। মালয়েশিয়াতে শ্রমিক প্রেরণকারী অন্য 14টা কান্ট্রি যেভাবে মালয়েশিয়া শ্রমিক প্রেরণ করে, ঠিক একইভাবে একই কায়দায় বাংলাদেশ থেকেও যেন সিন্ডিকেটবিহীনভাবে সকল বৈধ রিক্রুটিং এজেন্সি যেন সেখানে সম্পৃক্ত হতে পারে, শ্রমিক পাঠাইতে পারে। কিন্তু আমার ধারণা যে সারা দেশ জুড়ে এই প্রতারক চক্র কাজ করছে এবং সবচেয়ে বড় সমস্যা হয় যে এই কোম্পানিগুলো লাইসেন্স বাতিল হয়ে যায় কিন্তু ওই মানুষগুলোর কোনো শাস্তি হয় না, যার ফলে তারা অন্য নামে আবার কোম্পানি খুলেন বা অন্য কোনো কারোর সাথে যুক্ত হয়ে যান, হয়ে গিয়ে তারা এই সমস্ত কাজ শুরু করেন, কোটি কোটি টাকা হাতিয়ে নেন এবং সেটাই এখন শুরু হয়েছে আবার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে প্রবাসী আয়ের চতুর্থ সর্বোচ্চ যোগানদাতা এখন মালয়েশিয়া। দেশে থেকে সবশেষ অর্থবছরে আসে প্রায় $3.5 বিলিয়ন কাছাকাছি রেমিট্যান্স। বিশ্লেষকরা বলছেন, কর্মী প্রেরণের আগেই নামে বেনামে থাকা প্রতারক এজেন্সিগুলোকে নির্মূল করতে না পারলে আবারও হাতছাড়া হয়ে যাবে এই বাজার। তো সরকারকে খুব কেয়ারফুল হতে হবে যতক্ষণ পর্যন্ত কাগজে কলমে এগ্রিমেন্ট না হবে যে মালয়েশিয়া বাংলাদেশ থেকে লোক নিবে, এইটার অ্যানাউন্সমেন্ট তো দেওয়া যাবে না, অ্যানাউন্সমেন্টটা খুব ডিপ্লোম্যাটিক ওয়েতে দিতে হবে। না হলে যেটা হবে এমনভাবে দেওয়া উচিত না এটা যেন একটা মিস ইন্টারপ্রেট হয়ে যেন এক ধরনের দালাল শ্রেণী জনগণকে ভুল বুঝায়, তারা যেন টাকা মেরে দিতে না পারে। সাবেক সরকারের আমলে যে অনিয়ম দুর্নীতি হয়েছিল এবং সিন্ডিকেশন তৈরি হয়েছিল, সেই সিন্ডিকেশন যেন না হয়, বরং সকল বৈধ রিক্রুটমেন্ট এজেন্সি যেন কর্মী পাঠানোর সুযোগ পায়। প্রয়োজনে সরকারের যে যৌক্তিক খরচ এবং এই যৌক্তিক খরচটা মেনটেইন করার জন্য একটা মেকানিজম তৈরি করে। নতুন করে মালয়েশিয়ায় বাজার চালু হলে দেশটিতে কমপক্ষে 2 লাখ কর্মী প্রেরণ করা যাবে বলে আশাবাদ বায়রার। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। দর্শক, এবারে জ্বালানি পরিস্থিতির খবর জানবো। আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, প্রায় 2 সপ্তাহ তো পার হয়েই গেল, আমরা এর মধ্যে আসলে কোনো সমাধানের পথ দেখতে পাচ্ছি না। আপনি তো নিত্যদিনের গ্যাস সংকটের খবরাখবর রাখছেন, এখনকার কি আপডেট জানাবেন এবং পাশাপাশি সংশ্লিষ্টরা কি বলছেন? দেখুন নুজহাত, উদ্বেগের বড় দুইটি বিষয় হচ্ছে, একটা তো হচ্ছে এই যে গ্রাহকরা গ্যাস পাচ্ছেন না, তারা কষ্টে আছেন, দুর্ভোগের মধ্যে আছেন, অনেকে ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন। এটা তো গেল গ্রাহকদের পর্যায়ে, কিন্তু সরকারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে 2 সপ্তাহ ধরে এক্সিলারেট থেকে গ্যাস সাপ্লাই দেওয়া যাচ্ছে না, যে এলএনজিবাহী জাহাজ এসে বসে আছে সেটার পেছনে কিন্তু মোটা জরিমানা গুনতে হচ্ছে সরকারকে, এবং সেটার দায় দেনা কিন্তু অনেক বেশি। এবং সেই জায়গা থেকে বের হওয়ার জন্য হলেও আসলে যত দ্রুত সম্ভব ওই অকেজো জাহাজ এলএনজি টার্মিনালটাকে সচল করা জরুরি। আমরা এই মুহূর্তে আছি তেজগাঁওয়ের একটি সিএনজি স্টেশনে। এখানে প্রায় সময় গাড়ির চাপ থাকে গ্যাসের জন্য, কিন্তু আজকে আপনি দেখতে পাচ্ছেন যে সিএনজি গ্যাস দেওয়ার যেই মেশিনগুলো, সেখানে আসলে কোনো ধরনের গাড়ির চাপ নেই, কেননা এখানে গ্যাসই পাওয়া যাচ্ছে না, গাড়ি থেকে কোত্থেকে দিবে। আমরা আসলে পেট্রো বাংলার তথ্য কিছু ঘাটাঘাটি করে যেই তথ্য আমাদের কাছে আছে সেটা আমরা দেখলাম যে আজকে 214 কোটি ঘনফুট গ্যাসের সরবরাহ আছে, যেটা সারা বাংলাদেশে যে বিতরণকারী যে সংস্থাগুলো আছে সরকারের, তিতাস সহ, তারা আসলে অগ্রাধিকার ভিত্তিতে শিল্প কারখানা, বাসাবাড়ি এবং সিএনজি স্টেশনগুলো, বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করছে। তো আমরা সেখানে দেখেছি যে আসলে গত মাসে, অর্থাৎ এখন তো আগস্টের 3 তারিখ, জুলাইয়ের 3 তারিখে আমরা দেখেছি যে 268 কোটি ঘনফুট দৈনিক গ্যাস পাওয়া যেত, সেখানে আজকে পাওয়া যাচ্ছে 214 কোটি ঘনফুট, অর্থাৎ 50 কোটির উপরে কিন্তু সংকট রয়েছে এই মুহূর্তে। এবং এই সংকটের কারণে আমরা এখানে যেমন সিএনজি স্টেশনে গ্যাস পাচ্ছি না,
দেখছি যে যানবাহনগুলো আসলে গ্যাস নিতে পারছে না। ঠিক তেমনিভাবে আমরা বিদ্যুৎ কেন্দ্রে খোঁজ নিয়েছি, সেখানে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে গ্যাসের অভাবে, এবং শিল্প কারখানায় খোঁজখবর নিয়ে জেনেছি যে সেখানে শিল্প কারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে। আর রান্নাবান্নার ব্যাপারটা তো আপনি নিশ্চয়ই নিজেও জানেন যে আসলে বাসাবাড়িতে গ্যাস না থাকার কারণে অনেকেই রান্নাবান্না করতে পারছেন না। তো এই কষ্টটা আসলে এত লম্বা হওয়ার মতো ছিল না, কিন্তু এত লম্বা কেন হচ্ছে সেই বিষয়টাও কিন্তু এখন পর্যন্ত যে সংস্থাগুলো আছে পেট্রোবাংলার পক্ষ থেকেও স্পষ্ট করা হয়নি। নুজহাত। রাকিব, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলাম, সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রাকিব হোসেন, গ্যাস সংকটের খবরাখবর জানাচ্ছিলেন। সবশেষ অর্থবছরে বিদেশি ঋণের দায় পরিশোধ হয়েছে রেকর্ড $4.5 বিলিয়ন, যা আগের অর্থবছর থেকে বেড়েছে 10%। অথচ একই সময়ে কমেছে বিদেশিদের প্রতিশ্রুতি এবং অর্থ ছাড়ের পরিমাণও। অর্থাৎ দায় মেটাতে নির্ভর করতে হচ্ছে নিজস্ব অর্থের উপর। বিশ্লেষকরা মনে করছেন, বহু বড় প্রকল্পের বিপরীতে ঋণ নেয়ায় চাপ বাড়ছে সরকারের, যা নিয়ে সতর্ক না হলে বিপদ বাড়বে অর্থনীতিতে। প্রকল্প বাস্তবায়ন, খাদ্য কিংবা বাজেট সহায়তার জন্য স্বাধীনতার শুরু থেকেই বিদেশি বিভিন্ন উৎসের উপর ভর করতে হয়েছে সরকারকে। অনুদান ও সহায়তার বাইরে যার বড় অংশই আসে ঋণ হিসেবে। অতীতে এই চাপ অর্থনীতিকে খুব একটা না ভোগালেও গেল এক দশক ধরে হয়ে উঠেছে চিন্তার কারণ, যা আরও ভারী হয়েছে সবশেষ অর্থবছরে। ইআরডির তথ্য অনুযায়ী সবশেষ 2025-26 অর্থবছরে বিদেশি ঋণের দায় পরিশোধ করতে হয়েছে $4.5 বিলিয়ন, টাকার অঙ্কে 55,000 কোটি, যা বছর ব্যবধানে বাড়ল 10%। এ টাকার মধ্যে 1/3 চলে গেছে কেবল সুদ বাবদ। শুধু তাই নয়, মোট পরিশোধিত অর্থ 8 বছরে হয়ে গেছে 3 গুণ, যার ঊর্ধ্বগতি নিয়ে চিন্তিত বিশ্লেষকরা। ঋণ পরিষেবার যে চাপটা, এটা অর্থনীতিতে একটা নেতিবাচক প্রভাব করে। ঋণ আমরা নেব, কিন্তু ঋণটা যাতে আমরা ভালোভাবে এই পরিষেবাটা করতে পারি, সেটা করতে গেলে এক হলো যে অনেকগুলি আমরা বাস্তবায়ন করি যেগুলো আমার হয়তো রিটার্নটা দেয় হলো টাকায়। তার মানে এক্সচেঞ্জ রেটটা যদি আমরা মোটামুটিভাবে স্থির রাখতে পারি, ভালোভাবে আমরা ম্যানেজ করতে পারি, তাহলে এটার চাপটা কম পড়ে। এটা কিন্তু প্রজেক্টেডই ছিল যে 2025-26 অনওয়ার্ডস এটা বছরে $5 বিলিয়ন আশেপাশে চলে যাবে। সো আমরা গত ফিসকালের 11 মাসে প্রায় $4 বিলিয়ন যেটা দেখছি, এটা কিন্তু তার সাথেই অ্যালাইন করছে। তথ্য অনুযায়ী এই সময় বিভিন্ন উৎসের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়া গেছে $5 বিলিয়ন, যা বছর ব্যবধানে কমেছে 3 বিলিয়ন বা 37%। শুধু তাই নয়, গেল এক বছরে অর্থ ছাড় হয়েছে $8 বিলিয়ন, সেখানেও কমেছে উল্লেখযোগ্য হারে। অর্থাৎ ঋণের দায় পরিশোধের জন্য এখন নির্ভরতা বাড়ছে নিজস্ব তহবিলের ওপর। অযথা লোনের, যেটা হয়তো গত কয়েক বছরে আমরা দেখেছি যে অপ্রয়োজনীয় প্রকল্পেতেও ফরেন লোন এসছে, বা অল্প দামের প্রকল্পকে বেশি দামে অনেক বেশি লোন নিতে হয়েছে, সেগুলো যদি অ্যাভয়েড করতে পারি, হয়তো আমাদের এই যে ডেট সার্ভিসিং অব্লিগেশন যেটা এখন খুব দ্রুত বাড়ছে, সেটা একটা রিজনেবল লেভেলে এসে কনসলিডেটেড হবে। সুদে আসলে আমাদেরকে দিতে হবে। সো আমাদের বাজেটই প্রাক্কলন করা হয়েছে যে $7 বিলিয়ন ক্রস করবে 2029-এর মধ্যে। সো এই চাপটা আমাদের বাড়বে এবং সতর্ক থাকতে হবে। প্রথমত কি শর্তে আমি নিচ্ছি, ওটার গ্রেস পিরিয়ড কি, ম্যাচুরিটি পিরিয়ড কি, ওটার ইন্টারেস্ট রেট কি। তথ্য অনুযায়ী সবশেষ অর্থবছরে সবচেয়ে বেশি $2.5 বিলিয়নের উপরে প্রতিশ্রুতি দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। দেশে উন্নয়নের নামে এখনও চলছে অর্থ লোপাট। এতে প্রতিনিয়ত ভারী হচ্ছে রাষ্ট্রীয় ঋণের বোঝা। আগামীর উন্নয়ন কৌশল নিয়ে পিআরআইয়ের আলোচনায় এই মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর আনিসুজ্জামান। এ সময় বক্তারা অভিযোগ করেন, স্বাধীন নীতি ও স্বচ্ছ উন্নয়ন কৌশল প্রণয়নে বাধা দিচ্ছে সরকারের ভেতরে থেকে ফুলে ফেপে ওঠা সংঘবদ্ধ ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। স্বাধীনতার 55 বছরে $500 বিলিয়ন ছাড়িয়েছে জিডিপির আকার। আছে মেট্রো রেল, কর্ণফুলী টানেল, পদ্মা সেতু কিংবা রূপপুরের মতো মেগা প্রকল্প। মাথাপিছু আয়ও $3,000 উপরে। তবে সাফল্যের এই ফুলঝুড়ির বিপরীতে রয়েছে দেশি বিদেশি ঋণের বোঝা, লুটপাট আর দুর্নীতির মহোৎসব। আগামীতে দেশের উন্নয়ন কৌশল কেমন হবে তা নিয়ে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের আলোচনায় ডক্টর আনিসুজ্জামান বলেন, দেশে উন্নয়নের নামে অর্থ লোপাট এখনো বন্ধ হয়নি। এতে ভারী হচ্ছে রাষ্ট্রীয় ঋণের বোঝা। টেন্ডার ওরা করে, লিখে দেয়,
আমি বললাম আপনার টেন্ডার আমাদের তো ক্যাপাসিটি নেই, তাহলে আমি আসলে 50% কি করছেন আপনি? আর ইউ সারপ্রাইজ দ্যাট এই যে প্রজেক্ট আপনার এই যে গাজীপুর টু এয়ারপোর্ট রোড এটা এই অবস্থা দিস ইজ হাউ ইউ ক্রিয়েটিং দ্যাট আমি পেমেন্ট করতে পারতেছেন, দ্যাটস নট এ ইস্যু। ইস্যু আমার এটা টোটাল ইন দ্য ওয়েস্ট। এখনও বিদেশি লোনের ডিপেন্ডেন্সি যদি আপনি ওই 2.5% যদি রাখতে পারেন, দেন আপনি ট্র্যাপে পড়বেন না। আপনাকে মেজর এবারও দেখবেন যে বাজেটের 1,27,000 কোটির মধ্যে মাত্র 13-14,000 কোটি টাকা হচ্ছে বিদেশি লোনের সুদ, আর 1,10,000 কোটি টাকা হচ্ছে ডোমেস্টিক লোনটা ইজ এ কিলার। এ সময় বক্তারা অভিযোগ করেন, স্বাধীন ও সঠিক নীতির প্রণয়নে বরাবরই বাধা দিচ্ছে সরকারের ভেতরে থাকা সুবিধাভোগী একটি গোষ্ঠী। বলেন, সংস্কার প্রতিশ্রুতি বাস্তবায়নে এখনো সুযোগ রয়েছে। সংস্কারের যে কমিটমেন্টগুলি বর্তমান সরকারও নিয়েছে, আমরা সেগুলোকে দেখতে চাই যে বাস্তবায়নের দিকে, অর্থাৎ রাজনীতিবিদ, ব্যবসায়ী, এদের মধ্যে যে একটা নেক্সাস গড়ে উঠেছিল, তারাও কিন্তু আসলে জনগণের উপযোগী পলিসি নিতে বাধাগ্রস্ত করে। সেইখানেও সরকারগুলো নীতি মানে স্বাধীনতাটা হারিয়ে ফেলে। ইন্ডিয়া ওয়াজ চ্যাম্পিয়ন একটা সময় যখন প্রোটেকশনিস্ট পলিসি, বাট ইন্ডিয়া স্টার্টেড লিবারালাইজিং, এবং আমরা দেখেছি যে ইন্ডিয়া লাস্ট 1.5 ডিকেডস রিফর্মে যথেষ্ট এমফাসিস করেছে। শ্রীলঙ্কা একসময় চ্যাম্পিয়ন ছিল, শ্রীলঙ্কা ইজ ওয়াকিং ব্যাকওয়ার্ডস নাও। আর আমরা প্রবাবলি খুব স্ট্রাগল করছি বুঝতে যে কোথায় আছি আমরা। এলডিসি গ্র্যাজুয়েশন পেছালেও প্রস্তুতিতে জোর দেওয়ার আহ্বান জানান আলোচকরা। রাকিব হোসেন, 71, ঢাকা। 30 সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে মোট করের ওপর 5% বা সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত রেয়াত পাওয়া যাবে। অন্যদিকে 31 ডিসেম্বরের পর জমায় গুনতে হবে 2% জরিমানা। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, এই 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল করলে মিলবে না প্রণোদনা, আর 1 জানুয়ারি থেকে 31 মার্চ পর্যন্ত রিটার্ন দাখিল করলে গুনতে হবে 2% অথবা ন্যূনতম 3,000 টাকা জরিমানা। আর 1 এপ্রিল থেকে 30 জুনের জন্য এই হার হবে 5% বা ন্যূনতম 5,000 টাকা। এনবিআর জানায়, ই ট্যাক্স প্ল্যাটফর্মের মাধ্যমে করদাতারা অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন। 22 জুলাই করবর্ষের জন্য ব্যক্তি করদাতাদের ই রিটার্ন সেবা চালু করে প্রতিষ্ঠানটি। ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির প্রত্যাশায় বিশ্ববাজারে দাম কমেছে জ্বালানি তেলের। দিনের ব্যবধানে 5% বেশি কমে প্রতি ব্যারেল নেমে এসেছে $83 ঘরে। পাশাপাশি মার্কিন তেলের দাম 6% কমে দাঁড়িয়েছে $79। মূলত এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের ওপর সম্ভাব্য হামলার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে সমঝোতা হয়েছে। এতে হরমুজ প্রণালী দ্রুত ও সম্পূর্ণভাবে খুলে দেয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমাধানের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের লাগামহীন শুল্ক নীতি আর বাণিজ্য ঘাটতিতে যুক্তরাষ্ট্রে কমেছে রেকর্ড প্রবৃদ্ধি। দেশটির দ্বিতীয় প্রান্তিকে যা 2.1 থেকে কমে হয় মাত্র 1.5%। এছাড়াও আসছে না কাঙ্ক্ষিত বিনিয়োগ, রয়েছে মূল্যস্ফীতির চাপও। বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতিতে এখনই সতর্ক না হলে সামনে আরও চ্যালেঞ্জের মুখে পড়বে মার্কিন অর্থনীতি। নাদিয়া ইসলাম তুলি জানাচ্ছেন বিস্তারিত। ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপে মন্থর মার্কিন অর্থনীতির গতি। এতে বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের জিডিপি প্রবৃদ্ধি 2.1 থেকে কমে দাঁড়িয়েছে মাত্র 1.5%। গেল মে মাসে দেশটির বাণিজ্য ঘাটতি 42% বেড়ে দাঁড়ায় $77 বিলিয়ন। এ সময় রপ্তানি কমে 3.2%। বিপরীতে বাড়ে প্রযুক্তি সরঞ্জাম ও কৃত্রিম বুদ্ধিমত্তার আমদানি। এতে সামগ্রিক আমদানি বেড়ে যায় প্রায় 3.5%। রয়েছে আকাশ ছোঁয়া জ্বালানির দাম। ইরান যুদ্ধের প্রভাবে মে মাসে গ্যালন প্রতি পেট্রোলের দাম পৌঁছায় $4.5। বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগে ধীরগতি ও ভোগ ব্যয় বাড়ার পাশাপাশি নিট রপ্তানি কমে যাওয়ায় বাধাগ্রস্ত হয় সামগ্রিক প্রবৃদ্ধি। তাদের মতে, যুক্তরাষ্ট্র যে হিসেবে বিনিয়োগ করছে সেই অনুপাতে বাড়েনি উৎপাদন। এতে নেতিবাচক প্রভাব পড়ছে অর্থনীতিতে। এছাড়া মূল্যস্ফীতির চাপের পাশাপাশি রয়েছে শুল্কনীতির নেতিবাচক প্রভাবও। গেল মাসে যুক্তরাজ্য, ইইউ ও চীন সহ প্রায় 60 দেশের পণ্যে নতুন করে 10 থেকে 12.5% পর্যন্ত শুল্ক আরোপ করে ওয়াশিংটন। এতে বিশ্ব বাণিজ্যে অনিশ্চয়তার পাশাপাশি কানাডার মতো মিত্র দেশগুলো ঝুঁকছে চীন ও মধ্যপ্রাচ্যের নতুন বাজারের দিকে। ফলে অনিশ্চিত ব্যবসায়িক পরিবেশে আসছে না কাঙ্ক্ষিত বিনিয়োগও।
এমন পরিস্থিতিতে লাগামহীন শুল্ক নীতিতে আরও সতর্ক না হলে সামনের দিনে মার্কিন অর্থনীতি আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, এমন মত বিশ্লেষকদের। নাদিয়া ইসলাম তুলি, ৭১। দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।